শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আজকে তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ডি ব্লক এ ব্লক মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে এবং অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম শুরু করতেছি ডি ব্লক মৌল। কোনগুলোকে আমরা ডি ব্লক মৌল বলবো বা কোনগুলোকে ডি ব্লক বলবো না সেটা এখন আলোচনা করব। আমি সংজ্ঞাটা একটু বলি। মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তবে তাদের ডি ব্লক মৌল বলা হয়। কি বলছে? যদি সে সর্বশেষ ইলেকট্রনটা কোন উপস্তরে প্রবেশ করবে? ডি উপস্তরে প্রবেশ করবে, তাহলে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলবো। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এই পর্যন্ত মৌলগুলোকে সাধারণত ডি ব্লক মৌল বলা হয়। এখন ডি ব্লক মৌলের সর্ববহিস্থ স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা গঠন n-1 ডি 1 থেকে 10 ns 1 থেকে 2 এরকম। ওকে, এখন এখানে একটা ব্যতিক্রম আছে। এটা হলো তার ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে। তোমরা বাসায় প্যালাডিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা করবা। আমি নর্মালি যেগুলো ইলেকট্রন বিন্যাস করা যায় সেগুলো আমরা একটু করে দিব। স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তা তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত 18 হবে, আর 18 আর 2 20, 20 আর 1 21। এখন তোমাদের কমন যে কয়টা আছে সে কয়টা একটু করে দেই। ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এটা একটা ব্যতিক্রমী নিয়ম, এখানে একটা হয়, এখানে 5টা হয়। তোমরা সবাই জানো কেন? তার কারণটা হলো অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ পূর্ণ অবস্থায় কোনো একটি মৌল সবথেকে বেশি স্টেবল অবস্থায় থাকে ইলেকট্রনগুলো, সেজন্য এই ঘটনাটা ঘটে। তারপর হচ্ছে নিকেল 28 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তাহলে 18 18 2 20, 20 আর 8 28। এখন যদি কপার লিখি, কপার 29। তো তোমাদের বোঝার জন্য একটা জিনিস করি। এই 18টা ইলেকট্রন আমরা যদি 18 না লিখে সরাসরি আর্গন লিখি তাহলে বুঝতে পারবো যে আর্গন ইলেকট্রন বিন্যাস এখানে দিতে হবে। তারপর 3d10 4s1। এটা হলো আমাদের ডি ব্লকের সাধারণ কয়েকটা মৌল, তাদের ইলেকট্রন বিন্যাস এবং ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো আমাদের শিখতে হবে। বৈশিষ্ট্য 1, ডি ব্লক মৌলগুলো সাধারণত ধাতু। এদের ধাতব ধর্মের কারণ হলো এদের আয়নিক শক্তির মান বা আয়নীকরণ বিভব খুবই কম। আর এর সর্ববৃহৎ স্তরে সাধারণত একটা বা দুইটা ইলেকট্রন থাকে। দেখো এই সর্ববৃহৎ স্তরে দেখো একটা বা দুইটা ইলেকট্রন থাকে। এ কারণে এরা খুব দ্রুত ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে। প্রথমটা আমি একটু লিখে দিই, এরা মোটামুটি সবগুলো ধাতু। আমি একটা শব্দ লিখে দিই তাহলে বুঝতে পারবা। এরা শক্ত প্রকৃতির, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আমি কিন্তু প্রত্যেকটা কথা মুখে বলে দিচ্ছি, লিখতেছি একটু কম। আমাদের মনে রাখতে হবে, যা বলতেছি তা আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং মনে রাখতে হবে। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টটা হলো এদের ভিন্ন ভিন্ন বা একাধিক যোজ্যতা, মানে একাধিক যোজ্যতা দেখায়।
তারা কি করে, একাধিক যোজ্যতা দেখায়। ওকে ওকে এরপর 4 নাম্বারটা হলো এরা তড়িৎ ধনাত্মক মৌল, এস ব্লক মৌল অপেক্ষা কম, এদের তড়িৎ ধনাত্মকতা, এরা তড়িৎ ধনাত্মক, এরা তড়িৎ ধনাত্মক। এরপর 5, এরা সমযোজী ও আয়নিক উভয় ধরনের যৌগ গঠন করে। ওকে এরপর 6, এরা যেহেতু এরা ধাতু, তারা কি হবে, এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। এরা কি হবে, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। এরপর আরেকটা গঠন বলতে হবে। 7, এদের আয়নীকরণ শক্তির মান এস ব্লক অপেক্ষা বেশি। শক্তির মান এস ব্লক অপেক্ষা বেশি, কিন্তু পি ব্লক অপেক্ষা কম। আমরা আয়নীকরণ বিভবটা 9-10 কিছুটা জানছি, এই অধ্যায়ে আরও ভালো করে জানবো। আমরা শুধু মনে রাখি যে অবজেক্টিভের জন্য ডি ব্লক মৌলের আয়নীকরণ বিভব কি কি বলছে, এস এর থেকে বেশি কিন্তু পি এর থেকে কম। এরপর 8 নম্বর পয়েন্টটা একটু লিখি। 8 নম্বর পয়েন্টটা হলো এরা সবাই মানে বেশিরভাগই জটিল যৌগ গঠন করে। কি করে, জটিল যৌগ গঠন করে। এখন জটিল যৌগ কি সেটা আমাদের জানতে হবে। জটিল যৌগ মানে হলো যখন কোনো একটি মৌল সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অনেক বড় কাঠামো গঠন করে এবং সন্নিবেশ বন্ধন, অনেকগুলো সন্নিবেশ বন্ধন গঠন করে, সেগুলোকে বলা হয় জটিল যৌগ। তোমাদের কোশ্চেন হবে, স্যার সন্নিবেশ বন্ধন বিষয়টা কি, এটা একটু বুঝিয়ে দেন। আমরা সন্নিবেশ বন্ধন একটা ক্লাসে সন্নিবেশ বন্ধন কি সেটা নিয়ে অনেক বেশি আলোচনা করব। ওকে, সন্নিবেশ বন্ধনের নর্মাল নাম হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। একটু শর্ট করে বলে দিই, তোমরা সবাই জানো আয়নিক যৌগে কি হয়। আয়নিক বন্ধনে একদম সম্পূর্ণভাবে ইলেকট্রন, একজন ইলেকট্রন আর অপরকে পুরো ইলেকট্রনটা দিয়ে দেয়। আর সমযোজী বন্ধনে কি হয়, প্রত্যেকে সমান সংখ্যক ইলেকট্রন দেয় এবং সেটা শেয়ার করে। আর সন্নিবেশ বন্ধনে দেখা যায় কি যে তারা ইলেকট্রন একটা মৌল একজোড়া দিবে, অপর মৌলটা কোনো ইলেকট্রন দিবে না, এবং সেই একজোড়া ইলেকট্রন উভয় মৌলের নিউক্লিয়াসের চারদিকে পরিবহন করবে এবং সেটা কি হবে, সেটা শেয়ার করবে, সেটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। 9, এটা রঙিন যৌগ গঠন করে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর এরা প্যারাচৌম্বক পদার্থ গঠন করে বা চৌম্বকত্ব দেখায়। 11, এরা প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে। ওকে, 11টা পয়েন্ট পড়লেই হবে আমাদের। এগুলো বেশিরভাগ রিডিং পড়ে রাখবা যাতে খুব ভালো করে মনে থাকে। হ্যাঁ, এরপর আমাদের গুরুত্বপূর্ণ টপিক অবস্থান্তর মৌল। খুব সুন্দর করে এইটা লিখে রাখো স্টার দিয়ে, এটা পরীক্ষা আসবে সংজ্ঞাটা। অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কাকে বলে? এই ডি ব্লক মৌলের মধ্যে কিছু মৌল আছে যে মৌলের স্থায়ী আয়নে, মানে যখন কোনো যৌগ গঠন করবে সেই স্থায়ী আয়নে ইলেকট্রন বিন্যাসটা সাধারণত ডি অসম্পূর্ণ থাকবে। ডি কি থাকবে? অসম্পূর্ণ থাকবে। সংজ্ঞাটা আমি এবার মুখে বলি। ডি ব্লক মৌলসমূহ যাদের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল আংশিকভাবে বা অসম্পূর্ণভাবে অসম্পূর্ণ থাকে বা ইলেকট্রনীয়ভাবে
অপূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি? অবশ্যই মনে করো আমি একটা মৌল লিখলাম স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের স্থায়ী আয়ন হলো Si3+। আমি একটা মৌল লিখলাম কপার, কপারের স্থায়ী আয়ন Cu2+। এখন এই দুইটা আয়নের ডি অরবিটাল যদি অসম্পূর্ণ থাকে, ডি অরবিটাল কী হতে হবে? 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, তাহলে সেটাকে আমি অবস্থান্তর মৌল বলতে পারবো। সংজ্ঞাটা আবার বলি, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আমরা একটু পরীক্ষা করি। কপারের নর্মালি ইলেকট্রন সংখ্যা 29, 18টা মৌল আমি এখানে লিখলাম, তাহলে 3d4s, তাহলে এখানে একটা থাকে, সেই দুইটা আমরা যদি পার করি এখানে থাকবে 9, তার মানে এটা কি আংশিকভাবে পূর্ণ, সেটাকে আমি কি বলবো? একটা অবস্থান্তর মৌল। ঠিক একইভাবে স্ক্যান্ডিয়াম হলো 21, তাহলে এখানে 18টা মৌল 3d4s। 3d তুমি জানো যে মোট ইলেকট্রন হলো 3টা লাস্ট শেলে, মানে ডিতে এবং 4s এ, তাহলে এখানে 3টা যদি এখানে 2টা থাকে এখানে একটা থাকে, সব বের হয়ে গেছে, তাহলে এটা ডি ব্লক মৌল, বাট এটা অবস্থান্তর মৌল নয়। মৌল নয়। ওকে, মনে থাকবে। এখন অবস্থান মৌলের এই বৈশিষ্ট্যগুলো, এই ডি ব্লকের যে বৈশিষ্ট্য সেগুলোই থাকবে, বাট এক্সট্রাভাবে কিছু জিনিস মনে রাখতে হবে। এই কয়টা জিনিস, তারা জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্যারাচম্বকত্ব দেখায় বা ফেরোচম্বকত্ব দেখায়, এরা প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে। বেশিরভাগ অবস্থান্তর মৌলগুলো এই ধর্মগুলো দেখায় এবং এই ধর্মগুলো আমাদের মনে রাখতে হবে। এই ধর্মগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় ডিটেলসে কোশ্চেন আসবে। ওকে, এরপর আমরা এ ব্লক মৌলে চলে যাচ্ছি। এ ব্লক মৌল, যে মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের শেষ ইলেকট্রনটি ns অরবিটালটি অ্যাকচুয়ালি ভর্তি থাকার ফলে n-1 ডি অরবিটালটি অসম্পূর্ণ থাকা সত্ত্বেও n-2 f অরবিটালে প্রবেশ করে ইলেকট্রন, তাদেরকে বলা হয় এফ ব্লক মৌল। এখন এটা শেষ কক্ষপথটা যদি আমি হিসাব করলে আমরা দেখতে পাবো কি হয়। তো দেখো, এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস n-2 f 1 থেকে 14, n-1 d 0 আর n s 2। ওকে, ও আচ্ছা, এখানে একটা জিনিস একদম শূন্য হয় না, এটা মনে রাখবো, 0, 1 এবং 2 এই সংখ্যায় হয়। ওকে, মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, যে শেষ কক্ষপথে আগের কক্ষপথে ডি অরবিটাল ইলেকট্রন থাকে 0, 1, 2, আর তার আগের কক্ষপথে এফ অরবিটাল ইলেকট্রন থাকে 1 থেকে 14 পর্যন্ত। সো এই অনুযায়ী তাদের ইলেকট্রন বিন্যাসগুলো ঘটে। এর মধ্যে আছে ল্যান্থানাইট সিরিজের মৌল এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল। ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয় বা বিরল মৃত্তিকা মৌল বলা হয়, এবং সেই বিরল মৃত্তিকা মৌলগুলোকে আমরা ডিফারেন্ট দুইটা জায়গায় মানে স্থান দেই। ওকে, তাহলে আমাদের এরকম দু একটা উদাহরণ আমরা লিখে রাখি। পর্যায় 6, 4f। আচ্ছা, একটা মৌল আমরা লিখে দিচ্ছি, সেটা হলো সিরিয়াম 58, এটা একটা এ ব্লক মৌল। এখন ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মাথায় রাখতে হবে যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এই দুটো মৌল কিন্তু ডি ব্লক মৌল, বাট এটা কিন্তু এ ব্লক মৌল না। তার কারণটা হলো, তুমি যখন এটা ইলেকট্রন বিন্যাসটা করবা তখন দেখবা যে তার কক্ষপথে কি ধরনের ঘটনা ঘটে। দেখবা যে তার ডিতে ইলেকট্রন আছে বাট এফে কোনো ইলেকট্রন নাই, সেজন্য সেটাকে আমরা ডি ব্লক মৌল বলি, একদম সরাসরি এ ব্লক মৌল বলতে পারি না। তোমাদের বাসার একটা SW দিয়ে দেই, থোরিয়াম, এর ইলেকট্রন বিন্যাসটা করবা 90, থোরিয়াম এর ইলেকট্রন বিন্যাস। আমরা এ ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য সেগুলো হলো, এরা
তীব্র তড়িৎ ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয়। সক্রিয়। 2, এদের উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। 3, এরা একাধিক জারণ অবস্থা দেখায়। 4, এদের জটিল যৌগ গঠনের প্রবণতা দেখা যায়। 5, এদের কিছু মৌল মানে অ্যাক্টিনেট সিরিজের, এরা হলো তেজস্ক্রিয়। 6, এরা কালারফুল যৌগ দেখায়। এরপর এই কয়টা পড়লেই হবে, এই কয়টা আমাদের মনে রাখতে পারলেই হবে। ওকে, একটু দেখো আমাদের এই পয়েন্টগুলো একটু দেখো। আচ্ছা, আমরা এস ব্লক, পি ব্লক এবং ডি এবং এফ এই 4টা ব্লকের মৌলগুলো নিয়ে, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। এখন এদের মধ্যে কিছু যৌগ, তারা মানে এই মৌলগুলো বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে, সেই যৌগগুলো নিয়ে, যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে পয়েন্টটা বলবো, 1 নম্বর পয়েন্ট, সেটা হলো নাইট্রোজেন ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করে শুধুমাত্র NCl3 গঠন করে, NCl5 গঠন করতে পারে না, গঠন করে না। কিন্তু ফসফরাস একই সাথে PCl3, PCl5 দুইটা যৌগই গঠন করতে পারে। কেন? এটা হলো কোশ্চেন। আমি কোশ্চেনটার অ্যান্সারটা মুখে বলে দিব, তোমরা সুন্দর করে শুনে লিখে নিবা। আমার এখানে যতটুকু দরকার অতটুকু আমি লিখব। যেমন ফসফরাস, আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s, 3p x, 3py, 3pz আর 3d। তোমরা জানো যে এখানে দুইটা থাকে, 1 1 1 এরকম থাকে, তাই তো? এখন এটাকে যখন উত্তেজিত করা হয় তখন সেখানে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়। সো দেখো তো, এটার শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়ে গেল? 5টা। কিন্তু নাইট্রোজেন, আমি যদি এটাকে উত্তেজিত করি, টুপি জেড, তুমি উত্তেজিত করলে এর তো কোনো আলাদা অরবিটাল নাই, দ্বিতীয় কক্ষপথে কোনো ডি অরবিটাল নাই, সেখানে কোনো ইলেকট্রন আলাদাভাবে অন্য কোনো অরবিটালে যেয়ে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বাড়াতে পারে না। যেহেতু বাড়াতে পারে না, সো তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3টা, এই জন্য তার যোজনীয় 3ই হয় এবং সে 3টা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারে। আর এ কয়টা করতে পারে? 3টাও পারে, 5টাও পারে। এখানে কয়টা? 5টা ক্লোরিন এসে সুন্দর করে সমযোজী বন্ধন গঠন করতে পারবে। ওকে, 1 নম্বর কোশ্চেন পড়লাম। এবার 2 নম্বর কোশ্চেন, অক্সিজেনের যোজনী স্থির কিন্তু সালফারের যোজনী পরিবর্তনশীল। কেন? এটার ব্যাখ্যা একটু সেম। অক্সিজেনে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাবো 1s2, 2s2, 2p4, এখনো ডি অরবিটাল নাই। আমি যদি এখন সালফার আঁকি, সালফারের হলো 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 3d। তুমি যদি এখানে হিসাব করো 2 দিবা, 2 দেওয়ার পরও তার ডি অরবিটাল খালি আছে। তো ডি অরবিটাল যদি খালি থাকে, এখানে এক্স, ওয়াই, জেড একটা একটা হবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যেতে পারবে। সো যদি চলে যায় তাহলে কী তৈরি হবে? ভিন্ন ভিন্ন আমরা অরবিটালে ভিন্ন ভিন্ন অযুগ্ম ইলেকট্রন দেখতে পাবো। আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তার যোজনীয় তত পরিবর্তনশীল হবে।
ওকে, বুঝতে পারছি, কোনো সমস্যা থাকার কথা না। পরের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা খুব সুন্দর একটা টপিক, নাম হলো কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক বলতে বোঝায় আমরা একটা পর্যায় সারণীর ভিন্ন ভিন্ন গ্রুপের দুটো মৌল, সেটা কোনাকুনিভাবে অবস্থিত, কোনাকুনিভাবে, এই কোনাকুনিভাবে অবস্থিত দুটো মৌলের ধর্ম মানে রাসায়নিক প্রপার্টি এবং ভৌত প্রপার্টি দেখা যায় অনেক মিল পাওয়া যায়। এই মিলগুলো একটা কোনাকুনিভাবে অবস্থিত হওয়ার কারণে তাদেরকে বলা হয় কর্ণ সম্পর্কযুক্ত যৌগ। যেমন তুমি যদি পর্যায় 2-এর লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এর বৈশিষ্ট্যের মিল খুঁজতে যাও, দেখবে অনেক মিল পাচ্ছ। ঠিক একইভাবে বেরিলিয়াম সাথে অ্যালুমিনিয়াম এর রাসায়নিক বৈশিষ্ট্যে যদি মিল খুঁজতে যাও অনেক মিল পাবা। বোরন এর সাথে সিলিকন অনেক মিল পাবা। ওকে ওকে, তারপর এটা আমরা 3 নাম্বার পয়েন্ট পড়লাম। 4 নাম্বার পয়েন্ট কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড সাধারণ অবস্থায় গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড সাধারণ অবস্থায় কঠিন বা শক্ত অবস্থায় কেন থাকে তার কারণটা হলো, আমি ব্যাখ্যাটা বলে দিব, তুমি বই থেকে সুন্দর করে এটা নোট আকারে পড়ে ফেলবা। কার্বন ডাইঅক্সাইড সাধারণত একটা কার্বন ডাইঅক্সাইড অপর কার্বন ডাইঅক্সাইডের সাথে সাধারণত ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষণ করে। দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, মানে এর সাথে অন্য একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে সম্পর্ক সেটা কি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। এবং একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অন্য কোনো কার্বন ডাইঅক্সাইড এসে কোনো বন্ধন তৈরি করে না। আর কোনো কার্বন ডাইঅক্সাইড এটার সাথে যেহেতু কোনো বন্ধন তৈরি করে না, তারা দূরে দূরে অবস্থান করে, তাহলে দূরে দূরে অবস্থান করলে তাদের মধ্যে তো কোনো শক্ত হওয়ার কোনো প্রবণতাই নাই, যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান খুবই কম। এ কারণে তারা সাধারণ অবস্থায় গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু সিলিকন ডাইঅক্সাইড দেখা যায় যে একটা পলিমার গঠন করে, অনেক মানে কোটি কোটি সিলিকন ডাইঅক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বিশাল বড় অণু তৈরি করে, এবং সেই অণুটা ঠিক এইভাবে থাকে। আমি গাঠনিক সংকেত এঁকে দিচ্ছি। দেখছো, আমি যদি এখন এদিকে আরো আঁকি, দেখো এর হাত, কতগুলো হাত খালি আছে। এই হাতগুলো আমি যদি হিসাব করি দেখব যে আমার অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড পরস্পর যুক্ত আছে, এবং এটাকে যদি আমি ভাঙতে চাই অনেক বিশাল পরিমাণ একটা শক্তি দরকার হবে। সেজন্য এরা কি অবস্থায় থাকে, নর্মালি শক্ত অবস্থায় থাকে, এবং এটা বালি গঠন করে। ওকে, তারপরের যে পয়েন্ট 5 নাম্বার পয়েন্ট, এটাও আমাদের 5 নাম্বার কোশ্চেন আর কি। হীরক তড়িৎ অপরিবাহী, এটা তোমরা নিজেরা পড়বা। অপরিবাহী কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবাহী কেন, ব্যাখ্যা করো। এটা 9-10-এ ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার 9-10-এ ছিল, সো এটা 9-10-এর কোশ্চেন থেকে অ্যান্সারটা দিবা। ওকে, এই টপিকটা তোমরা 9-10 থেকে পড়বা। ওকে, এই টপিকটা মনে হয় শেষ। এরপর আরও 4টা কোশ্চেন আমি একটু বলি। ফসফরাস এবং নাইট্রোজেন উভয়ই একই শ্রেণীভুক্ত হলেও নাইট্রোজেন গ্যাসীয়। আমি এখানে একটু লিখি, নাইট্রোজেন P4, নাইট্রোজেন হলো গ্যাসীয় আর ফসফরাস কঠিন। বা কেন, এটার পুরো সংকেতের মধ্যে দেওয়া আছে। দেখো, একটা ফসফরাস সাধারণ অবস্থায় কি করে, 4টা ফসফরাস পরস্পরের সাথে যুক্ত থাকে।
ওকে, 4টা ফসফরাস যুক্ত থাকে এবং 4টা ফসফরাস এমনভাবে যুক্ত হয় যে বন্ধনগুলো অনেক বেশি দৃঢ় অবস্থায় থাকে। বাট নাইট্রোজেন যুক্ত হয় কিভাবে? একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই কারণে এটাকে তুমি নর্মাল অবস্থায় যদি দেখতে চাও যে একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, আর ফসফরাসের মধ্যে আলাদা আলাদা বন্ধনগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে বিশাল বড় একটা কাঠামো গঠন করে। এরকম ভিন্ন ভিন্ন কাঠামো গঠন করে। আর ফসফরাসের মধ্যে সাধারণত ভ্যান ডার ওয়ালস বলটা অনেক তীব্রভাবে বা অনেক দৃঢ়ভাবে থাকে, এজন্য এটার সাধারণত দেখা যায় যে তারা সলিড অবস্থায় থাকে। ওকে, এরপর হলো ফসফরাস অপেক্ষা নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন? এটা একটু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে নাইট্রোজেন নিষ্ক্রিয় আর ফসফরাস সক্রিয়। এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা বাসায় SW করবা। আমি একটু তারপরও বলে দিই, একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে 3টা বন্ধন দ্বারা যুক্ত থাকে। 3টা বন্ধনকে ভাঙতে অনেক বেশি শক্তি লাগে, সেজন্য তারা সাধারণত কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। আর ফসফরাস দেখা যায় যে একটা ফসফরাস অপর একটা ফসফরাসের সাথে বন্ধনগুলো ডিফারেন্ট হইতে হয়, মানে একটা সিঙ্গেল বন্ড দ্বারা গঠিত হয়। 3টা ভিন্ন ফসফরাসের সাথে 3টা বন্ধন হয়, এ কারণে এদেরকে ভাঙতে কম শক্তির দরকার হয়। তাদের যোজনী ঠিকঠাকভাবে ফিল আপ হয়, বাট তাদের মধ্যে কি হয়, তুমি যদি চিন্তা করো তাদের মধ্যে ভিন্ন ভিন্ন ফসফরাসের সাথে ভিন্ন ভিন্ন বন্ধন থাকে, এ কারণে তাদেরকে ভাঙা অনেক সহজ। ওকে, এরপর হলো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, এরা অবস্থান্তর মৌল নয় কেন? অবস্থান্তর মৌল নয় কেন? এটা তো সহজ, আমি আজকে প্রথমেই বলছি ডি ব্লকের শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে থাকে, কিন্তু অবস্থান্তরের স্থায়ী আয়নে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9, মানে 0 হতে পারবে না আর 10ও হতে পারবে না। তুমি যদি হিসাব করো স্ক্যান্ডিয়াম 3+, এটা ডি উপস্থিত ইলেকট্রন থাকে 0টা, জিঙ্ক 2+, এর ডি উপস্থিত ইলেকট্রন থাকে 10টা। এই কারণে এরা অবস্থান্তর মৌল নয়, কিন্তু এরা কি ডি ব্লক মৌল, যেহেতু তাদের নর্মাল অবস্থায় ডিতে ইলেকট্রন থাকে, এ কারণে। ওকে, আমরা এই ছোট প্রশ্নগুলো পড়ছি, নর্মাল অবস্থার যেগুলো দরকার সেগুলো আমরা পড়ছি। আমরা নেক্সট দিন অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমরা ক্লাসটা ভালো করে দেখবা, বারবার দেখবা, যাতে কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ সবাইকে।